কেমন আছো শিক্ষার্থী বিন্দু? আশা করি সবাই ভালো আছো। করোনাকালীন সময়ে ঘরে বসে পাঠদান টুকরাট অনলাইন মাধ্যমিক বিদ্যালয়ের এই প্রয়াস, যার মাধ্যমে টুকরাট থানার সমস্ত ইউনিয়নের শিক্ষার্থীবৃন্দ কৃতকার্য হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা শিক্ষকরাও কৃতকার্য হচ্ছি। আমি সকলের সুস্থতা কামনা করে আজকের পাঠের বিষয় আরম্ভ করছি। আজকের পাঠের বিষয় পদার্থ রসায়ন ক্লাস এমনি নেওয়া হয়েছে অনেক। আজকে সাধারণত একটা গণিত ক্লাসের বিষয়ে আলোচনা করা হবে। আমরা একটা বৃত্তক্ষেত্র অঙ্কন করি, একটা জিনিস সার্কেল বা যেটা আমরা সাধারণত বলি বৃত্ত। এবার এই বৃত্তের ক্ষেত্রে দুইটি জিনিস, একটি বৃত্ত আঁকতে গেলে আমার একটা কেন্দ্র লাগে। কেন্দ্র থেকে এই যে দূরত্ব, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। এটাকে যদি আমরা বলি ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান আর বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে বৃত্তের পরিধি সূত্র, বৃত্তের পরিধি সমান 2πr। বৃত্তের পরিধি বলতে কি বুঝি আমরা? বৃত্তের পরিধি এই যে বৃত্তটার পুরো যে দৈর্ঘ্য, এইখান থেকে আরম্ভ করে পুরোটা ঘুরে আসতে বৃত্তের দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। এই যে বৃত্তের পরিধি, এই বৃত্তের পরিধি কেন্দ্রে কিছু চাপ উৎপন্ন করে বা কোণ উৎপন্ন করে। এই মনে করো একটা বৃত্তের ব্যাসার্ধ আর এটা ছিল এ ও বি কোণ। এখানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা। এইটুকু আমরা বলি চাপের দৈর্ঘ্য এস। এস সমান চাপের দৈর্ঘ্য। অর্থাৎ এবি চাপ বৃত্তের কেন্দ্রে কি কোণ উৎপন্ন করে? থিটা। আমরা প্রথমে একটা বৃত্ত দিয়েছিলাম, বৃত্তের একটা ব্যাসার্ধ ছিল আর। এখন একটা চাপ অঙ্কন করে ধরলাম, চাপটি এ আর বি, একটা এ এবং বি, একটা চাপ। এই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটার নাম হচ্ছে থিটা। এবং আমরা বলতে পারি বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কি বলা হয়? বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, বৃত্তচাপের সমানুপাতিক। কোন চাপ মানে এখানে চাপ কতটা? এবি, উৎপন্ন কোণ কত? থিটা। পুরো কোণের মানটা কত ছিল এখানে? এই পুরো বৃত্তে যদি আমরা এরকম করি, এই 90 90 90 তাহলে এটা হয় থিটা বাই 360 ইকুয়াল টু বৃত্তের চাপ কত? এস। মানে থিটা কোণটা উৎপন্ন হয়েছিল কত ডিগ্রির মধ্যে? 360 ডিগ্রির মধ্যে। আর এই যে বৃত্তের চাপ এস, তার পরিধি কত ছিল? 2πr। আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, s বাই 2 দিয়ে কাটি 180 সমান s বাই πr, বা এটা হচ্ছে থিটা বা 180 s পাই আর থিটা বা s সমান পাই আর থিটা বাই 180। কোন বৃত্ত চাপের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে হয় তাহলে
সূত্র হচ্ছে এর সমান পাই আর থিটা বাই 180। পাই হচ্ছে ধ্রুবক, আর বৃত্তের ব্যাসার্ধ, থিটা কেন্দ্রস্থ কোণ, আর 180 ডিগ্রি কোণের মান। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এই যেটা মান করা হয়েছে এটা কিসের দৈর্ঘ্য বলা হয়েছে? বৃত্তাংশের দৈর্ঘ্য। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্যের সূত্র কি? এর সমান পাই আর থিটা বাই 180। এবার আমরা দেখবো বৃত্তকলার ক্ষেত্রফল কি করে নির্ণয় করে। তাহলে বৃত্ত আর বৃত্তকলা পার্থক্য। বৃত্তকলা কি ছিল? বৃত্তকলা ছিল হচ্ছে এই একটা বৃত্ত, বৃত্তকলা কি ছিল? তো আমরা একটা চাপ, এই একটা চাপ ধরি, এই একটা এ একটা বি, এই বৃত্তের একটা চাপ হচ্ছে এখন বলা হচ্ছে একটি চাপ তার প্রান্ত বিন্দু, এই যে ব্যাসার্ধ কি ছিল একটি চাপ ও চাপের প্রান্ত বিন্দু, মানে চাপের প্রান্ত বিন্দু মানে কি? এই প্রান্ত বিন্দু ব্যাসার্ধ সংশ্লিষ্ট ক্ষেত্রকে, এই বৃত্তচাপ তার প্রান্ত বিন্দু এ এর ব্যাসার্ধ বিশিষ্ট একটা অংশ আবদ্ধ অংশ, এই প্রান্ত বিন্দু বি তার ব্যাসার্ধ বিশিষ্ট আবদ্ধ অংশ, এইটুকু হচ্ছে বৃত্ত। তাহলে সংজ্ঞাটা কি করতে হবে জানা? একটি চাপ ও চাপের প্রান্ত বিন্দু, এই চাপ আছে চাপের প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট, সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তক্ষেত্র বলা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানে আমরা বের করবো হচ্ছে এই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বার করে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট এ ও আচ্ছা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, বৃত্তের পরিধির উপর এ ও বি দুটি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, পরিধির উপর দুটো বিন্দু, এর অভ্যন্তরে গঠিত এ ও বি কোণ, ব্যাসার্ধ কি হবে? ও এ এবং ও বি। এটা কোন, এই কোণটা কোন চাপ সংযোগে গঠিত? এ বি চাপ সংযোগে গঠিত। আমরা বলতে পারি বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কোণ, বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কোণ উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপের সমানুপাতিক, বৃত্তচাপের সমানুপাতিক। এই এখানে চাপ আছে কোনটা? এবি, এবি দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কোনটা? আমরা যদি থিটা ধরি, এই যে বৃত্তকলা আছে এখানে হচ্ছে এ ও বি বৃত্তকলা কোন চাপের উপর দণ্ডায়মান? এ ও বি বৃত্তকলা, এ ও বি বৃত্তকলা এখানে দাও এ বি বি চাপের উপর দণ্ডায়মান, চাপের উপর যার ডিগ্রি পরিমাণ কত? যার ডিগ্রি পরিমাণ
এবার ও থেকে ও এ লম্ব অঙ্কন করি, না ও সি লম্ব অঙ্কন করি। এবার আরো একটা চাপ উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে এসি। এবার এইখানে কেন্দ্রস্থ কোণ কত হয়েছে? 90 ডিগ্রি। তাহলে এইখানে বলা হচ্ছে একই বৃত্তের দুটি বৃত্তাংশ ক্ষেত্র, মানে এই বৃত্তের মধ্যে বৃত্তাংশ ক্ষেত্র এই একটা, যেটা এ পি বি চাপ দ্বারা, আর একটা হচ্ছে এ সি চাপ দ্বারা। অর্থাৎ একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এ ও বি, একটার ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ এ ও সি। তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল কি হবে? অর্থাৎ বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল বাই বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল সমান কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। কেন্দ্রস্থ কোণ কি ছিল? এ ও বি কোণ। এ ও বি কোণ এর পরিমাণ, আর এখানে ছিল হচ্ছে এ ও সি কোণের পরিমাণ। এ ও সি কোণের পরিমাণ। তাহলে এ ও বি এর ক্ষেত্রফল বার করতে হচ্ছে আমার, এ ও বি এর ক্ষেত্রফল বা বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল। এ ও বি এর ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল ভাগ বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল সমান এ ও বি এর পরিমাণ কত? থিটা। এ ও সি এর পরিমাণ কত? তাহলে আমরা লিখতে পারি বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল, বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল ভাগ বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল, বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল। এটা আমরা এইটা এই পাশে গুণ দিই, ক্ষেত্রফল সমান থিটা বাই 90 গুণ বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল। বৃত্তকলা এ ও সি এর সমান থিটা বাই 90। এ ও সি এর ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তাহলে এখানে হচ্ছে বৃত্তের চতুর্থাংশ, 1/4, অর্থাৎ এও বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল কি হবে? পাই আর সমান থিটা পাই আর স্কয়ার বাই 360। অর্থাৎ আমরা লিখতে পারি বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল সমান পাই থিটা বাই 360 পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার থিটা বাই দুইটা অংশ। একটা ক্ষেত্রে বৃত্তাংশের দৈর্ঘ্য কি করে বার করে? এর সমান কি ছিল? পাই আর থিটা বাই 180 চাপের দৈর্ঘ্য। আর যদি আমার যে বৃত্তক্ষেত্র তৈরি হয়েছে বা বৃত্তাংশের ক্ষেত্রফলটা যদি বার করতে বলে, বৃত্তাংশের ক্ষেত্রফল সমান বা বৃত্তকলার ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার থিটা বাই। এই দুটো সূত্রের সাহায্যে আমরা বৃত্ত সংক্রান্ত পরিমাপ, আজকে আমরা দেখবো যে বৃত্ত সংক্রান্ত পরিমাপগুলোর সমাধান কিভাবে করা হয়।
একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে আমাদের বৃত্ত সংক্রান্ত পরিমাপ। বৃত্ত সংক্রান্ত পরিমাপ। একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখতে হবে বৃত্তের ব্যাসার্ধ কত দেয়া আছে, কেন্দ্রস্থ কোণ কত দেয়া আছে। দেয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধ r সমান, আমরা লিখতে পারি দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ r সমান 8 সেন্টিমিটার। বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ কত, 56 ডিগ্রি। যদি চিত্র আঁকি তাহলে এরকম একটা চিত্র হবে। একটা বৃত্ত যার ব্যাসার্ধ এটা হচ্ছে 8 সেন্টিমিটার, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে 56 ডিগ্রি, অর্থাৎ এইটা হচ্ছে 56 ডিগ্রি। এ ও চাপের দৈর্ঘ্য, এই বিমানটা বার করতে হবে, বা এর সমান হর, এই যে অংশটুকু এর সমান হর বার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ থিটা সমান, কেন্দ্রস্থ কোণ থিটা সমান কত, 56 ডিগ্রি। বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য এর সমান হর, বৃত্তচাপের দৈর্ঘ্য এর সমান হর। তাহলে আমরা জানি এর সমান একটা সূত্র দেখানো হয়েছে বা প্রমাণ করা হয়েছে। আমরা জানি এস সমান পাই আর থিটা বাই 180, পাই আর থিটা ভাগ 180। পাই মানে 3.1416, আর মানে ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ 56 ডিগ্রি গুণ 56 ডিগ্রি, আর এটা হচ্ছে 80। এবার যদি আমরা ভাগ করি বা ক্যালকুলেটরে সমাধান করি, তাহলে 3.1416 গুণ 8 গুণ 56 ভাগ 180, 7.81। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি 7.819 সেন্টিমিটার প্রায়, বা 7.82 সেন্টিমিটার প্রায়। তাহলে যে বৃত্তটির ব্যাসার্ধ ছিল 8 সেন্টিমিটার এবং ও যদি কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে যে বৃত্তচাপটা তৈরি হবে তার দৈর্ঘ্য হচ্ছে 7.8 মিটার। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য মানে এইটুকু। কি করে বার করব, কেন্দ্রস্থ কোণ কতটুকু হয়েছে সেটা, সেই প্রমাণটা এর সমান পাই আর থিটা বাই, কিভাবে প্রমাণ করেছিলাম, কোন বৃত্তে কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। কেন্দ্রস্থ কোণের এই কোণটা ভাগ ছিল, প্রমাণটা করেছিলাম। এখানে যে কোণটা ছিল তার 360 দিয়ে ভাগ, আর এইখানে এসটাকে 2 পাই আর দিয়ে ভাগ করলে আমরা সমাধান করে কোণাকুণি গুণ করে এস এর মানটা পাইছিলাম পাই আর থিটা বাই 180।
এরপরে আর একটা ছিল বৃত্তকলার ক্ষেত্রফল, অর্থাৎ এই যে বৃত্তকলাটা এবি এর ক্ষেত্রফল কি করে বার করবো? এটা তো শুধু চাপের দৈর্ঘ্য। এবার বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি ছিল? পাই আর স্কয়ার থিটা ভাগ 360। তাহলে আমরা লিখতে পারবো, অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার থিটা ভাগ 360। পাই মানে 3.1416 গুণ আর মানে 8 এর স্কয়ার, থিটা মানে 56 ভাগ 360। এইটা যদি আমরা করি, 8 এর স্কয়ার গুণ 3.1416 গুণ 56 ভাগ 31.276, অর্থাৎ 31.276 বা 31.28 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো নিয়ম দেখলাম, একটা হচ্ছে কিভাবে বৃত্তাংশের দৈর্ঘ্য বার করে বা বৃত্তচাপের দৈর্ঘ্য বার করে, আর একটা বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে। একই অঙ্ক যদি আমরা এটা করি, এবার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, এবার একই অঙ্ক এখানে কেন্দ্রের কোণের মানটা দেয়া নেই। যদি কোণের মানটা দেয়া থাকে, ব্যাসার্ধ দেয়া থাকে, আমরা চাপের দৈর্ঘ্যটা বার করতে পারি। এবার কোণের মানটা দেয়া নেই, চাপের মানটা দেয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সমাধান করব? একটি বৃত্তের ব্যাসার্ধ, 2 নম্বর, একটি বৃত্তের ব্যাসার্ধ আছে হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, এবং বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয়। তাহলে ব্যাসার্ধের মানটা মনে দেওয়া আছে, দেখি। আচ্ছা, হচ্ছে ব্যাসার্ধ ছিল হচ্ছে 12 সেন্টিমিটার, বৃত্তচাপের দৈর্ঘ্য এটা হচ্ছে কি এস, কোনটা? পাই আর থিটা না এস, যেহেতু চাপের দৈর্ঘ্য বলা আছে তাহলে এস। তাহলে দেওয়া আছে ব্যাসার্ধ আর সমান, ব্যাসার্ধ আর সমান 12 সেন্টিমিটার, এটা ছিল বৃত্তের ব্যাসার্ধ। তাহলে হচ্ছে লিখি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপের দৈর্ঘ্য এর সমান, বৃত্তচাপের দৈর্ঘ্য এর সমান 14 সেন্টি। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাহলে বার করতে হবে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান হয়। সূত্র হচ্ছে চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র এস সমান পাই আর থিটা বাই 180। আমরা জানি এস সমান পাই আর থিটা ভাগ 180। বার করতে হবে থিটার মান, তাহলে পাই আর থিটা সমান এস গুণ 180।
বা থিটা সমান s গুণ 180 ভাগ পাই r। এবার যদি মানটা বসানো হয়, বা থিটা সমান s হলো বৃত্তচাপের দৈর্ঘ্য কত 12 গুণ 180 ভাগ পাই মানে 3.1416 গুণ আর মানে হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য ছিল হচ্ছে 14, এখানে হচ্ছে এই মানটা যদি সমাধান করা হয় 14 গুণ 180 ভাগ ছেষট্টি পয়েন্ট 844 বা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 66.84। তাহলে আমার যদি ব্যাসার্ধ দেওয়া থাকে এবং চাপের দৈর্ঘ্য দেওয়া থাকে আমরা কেন্দ্রস্থ কোণ বার করতে পারি, আবার কেন্দ্রস্থ কোণ আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে চাপের দৈর্ঘ্য বার করতে পারি। এই একই সূত্রে যে মানটা যে দুটো মান দেওয়া থাকবে অপর মানটি বার করা যাবে। এস এবং আর এবং থিটা এই তিনটার মধ্যে যে দুটোর মান দেওয়া থাকবে সেইটা বাদে বাকি মানটা বের করে নিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যেহেতু আমরা বৃত্তের পরিধি সমান কি ছিল 2 পাই r, তার পরিধি দিয়ে একটা অঙ্ক আছে কিভাবে কোন চাকা বেশি ঘুরবে না কম ঘুরবে। যে সাইকেলের চাকাটা বড় সে একবার ঘুরে বেশি পথ যায়, যে সাইকেলের চাকাটা ছোট সে একবার ঘুরে কম পথ যায়। কারণ হচ্ছে কি বলা হবে, কারণ চাকা ছোট মানে কি এর কি ব্যাসার্ধ ছোট, ব্যাসার্ধ ছোট মানে আর আমরা পরিধি সূত্র কি বলেছিলাম c সমান 2 পাই r। আর এর মানটা যদি ছোট হয় তাহলে এই পরিধির মানটাও ছোট হবে। এজন্য ব্যাসার্ধ যদি কম হয় তাহলে চাকার পরিধি কম হবে, এজন্য চাকাটা কম পথ যাবে। আর ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে কি চাকার পরিধি, ব্যাসার্ধের মানটা যদি বড় হয় তাহলে পরিধিও বড় হবে। তো যখন পরিধি বড় হবে তখন চাকাটা একবার ঘুরে বেশি পথ যাবে। এইরকম একটা অঙ্ক এবার সমাধান করার চেষ্টা করব। এটা 3 নম্বরে দিই আমি। 210 মিটার 20 সেন্টিমিটার পথ যেতে দুটি চাকা যথাক্রমে 32 এবং 48 বার ঘুরে 48 বার ঘুরলো। চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর, চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো। আমার মোট পথ আছে 210 মিটার 20 সেন্টিমিটার। বলা আছে দুটো চাকা যথাক্রমে 32 বার এবং 48 বার ঘুরবে। এই একটা চাকা যদি একবার ঘুরে কতটুকু পথ যায়, চাকাটি যদি একবার ঘুরে আসে এই চাকার সম্পূর্ণ দৈর্ঘ্য যেটা, চাকাটা সম্পূর্ণ দৈর্ঘ্য যত হবে একবার ঘুরলে সেই দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করবে। চাকার সম্পূর্ণ দৈর্ঘ্য বা বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়, পরিধি। তাহলে পরিধির সূত্র কি ছিল, পরিধি সমান 2 পাই r। তাহলে আমরা বলতে পারি যে চাকাটি যদি একবার ঘুরে কোন পথ যাবে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। এখন একটা চাকা 32 বার ঘুরে কি 32 গুণ তার পরিধির সমান, আবার একবার একটি চাকা 48 বার ঘুরেছিল 48 গুণ তার পরিধির সমান। এটা এই পথটা কি হবে, কোন এই চাকাটা 32 বার ঘুরে এত পথ, এই চাকাটা 48 বার ঘুরে এত পথ হচ্ছে ব্যাসার্ধের অন্তর। মানে আমরা প্রথমে বলি, মনে করি প্রথম চাকা আর এটা দ্বিতীয় চাকা, এই চাকাটা হচ্ছে আর এর ব্যাসার্ধ আর এই চাকার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের।
তাহলে মনে করি আগে লিখে নিই 210 মিটার 20 সেন্টিমিটার সমান, এটা সেন্টিমিটার করি সমান। 210 গুণ 100 যোগ 20, 210 গুণ 100 যোগ 20 করলে 21020 এত সেন্টিমিটার। এই মিটার পথ তারা যাবে একবার 32 বার ঘুরে। তাহলে ছোট চাকার প্রথমটা ছিল কি, মানে যে চাকাটা বড়, প্রথম চাকা যদি আমি এইটা ধরি, তাহলে এইটা প্রথম চাকার ব্যাসার্ধ আর, দ্বিতীয় চাকার ব্যাসার্ধ ছোট হাতের আর। মনে করি বা এরকম লিখতে পারি, দুটি চাকার ব্যাসার্ধ যথাক্রমে, দুটি চাকার ব্যাসার্ধ যথাক্রমে কি কি ধরেছি আমরা, ব্যাসার্ধ যথাক্রমে আর ও ছোট হাতের আর। কোনটা বড় কোনটা, যেখানে আর ইজ গ্রেটার দ্যান আর, মানে এইটার থেকে এইটার ব্যাসার্ধ বড়। বত্রিশ বার ঘুরে কোনটা যাবে, বড় চাকা 32 বার ঘুরে এই পথ যাবে না ছোট চাকা 32 বার ঘুরে এই পথ যাবে? ব্যাসার্ধ কোনটার বড়, বড়টা মানে বড় হাতের আর যেটা, তাহলে বড় হাতের আর সেটা 32 বার ঘুরে কত পথ যাবে? তাহলে বাইরের চাকা, বড় চাকার ক্ষেত্রে কতবার ঘুরে, 32 বার ঘুরে এই পথ যাচ্ছে, তাহলে একবার ঘুরে সে কত পথ যায়, 2 পাই আর। বড় চাকার ক্ষেত্রে পরিধি সমান 2 পাই আর। তাহলে শর্ত মতে লেখা যায় বড় চাকা কয়বার ঘুরে যাচ্ছে, 32 গুণ 2 পাই আর সমান 21020। এবার এটা সমাধান করে আমরা আর এর মান বার করব, বা আর সমান 21020 ভাগ 32 গুণে 64 পাই। একবার এখানে করা হয়েছে, এটা যেহেতু গুণ আছে এই পাশে গেলে ভাগ, যদি মানটা যদি সমাধান করা হয় 210 ভাগ 64 গুণ 3.1416 104 104.54। বড় চাকার ব্যাসার্ধ আর সমান 104.210, এটা তো 211 মিটার, তাহলে এটা হবে 211 211.10। আমরা বার করতে পারি 211 20 ভাগ 64 গুণ 3.1416 ব্র্যাকেট যদি ক্লোজ করে 105.04। বড় চাকাটি ঘুরবে হচ্ছে 105.04। এক্ষেত্রে ছোট চাকা কি হবে, তার পরিধি কত, তাহলে ছোট চাকার পরিধি এখানে যদি বলি ছোট চাকার পরিধি 2 পাই আর। তাহলে এখানে শর্ত মতে 2 পাই আর গুণ 48, এইটুকু মিলে হবে 21120 মিটার, বা ছোট হাতের আর সমান 21120 ভাগ 48 দুগুণে 96 পাই। যদি এটা সমাধান করা হয় 21120 ভাগ 96 গুণ 70.20 বার সমান অর্থাৎ চাকা দুটির ব্যাসার্ধের অন্তর, একটা ভাগ আছে 105.04, একটা হচ্ছে 70.03, অর্থাৎ চাকা দুটির ব্যাসার্ধের অন্তর
চাকা দুটির ব্যাসার্ধের অন্তর সমান 105.04 বিয়োগ 70.03 বিয়োগ 105.04 0.01 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ি এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এই নিয়মে তোমাদের গণিত বেশ 16.3 যে অঙ্কগুলো আছে তোমরা সেই অঙ্কগুলো সমাধানের চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে কিভাবে এই অঙ্কের অন্য সমাধান করা যায়। তা ধন্যবাদ, আজ এই পর্যন্ত। ফিনিশ।